প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সেটাই প্রত্যাশা করি। বিশ্বব্যাপী করোনার কারণে অনলাইন পাঠদানের অংশ হিসেবে আমি আজ তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজ তোমাদের সাথে আছি ফসির মিয়া, সহকারী শিক্ষক, দক্ষিণাঞ্চল পাইলট উচ্চ বিদ্যালয়, চুনারঘাট, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকে যে বিষয়টি আলোচনা করব, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে কয়েকটি ছবি দেখাবো। এসো আমরা ছবিগুলো দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমরা যে ছবিটা দেখতেছি, এখানে দেখা যাচ্ছে কিছু শিক্ষার্থী টেলিভিশনের পর্দায় অথবা কম্পিউটারের মনিটরে কিছু দেখছে এবং একজন প্রশিক্ষক অথবা শিক্ষক কিছু দেখাচ্ছেন। দ্বিতীয় চিত্রটি আমরা লক্ষ্য করি। দ্বিতীয় চিত্রতে দেখা যাচ্ছে একজন মহিলা কম্পিউটার স্ক্রিনে কিছু দেখছেন এবং কাজ করছেন। একই চিত্রে একটু দূরবর্তী স্থানে দেখা যাচ্ছে একজন লোক বসে কাজ করছেন। পরবর্তী চিত্র, এক্স লেখাযুক্ত কম্পিউটারের মনিটর দেখা যাচ্ছে। এই মনিটরের মধ্যে উপরে কিছু লেখা দেখা যাচ্ছে, যেমন এ বি সি ডি ই, এবং নিচ দেখা যাচ্ছে 1 2 3 4 5 6, এই ধরনের কিছু লেখা। চতুর্থ চিত্রটা আমরা লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে একজন মহিলা একটি ল্যাপটপ নিয়ে বসে আছেন এবং ওনার সামনে কিছু লেখা আছে, গেট এ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এ থেকে আমরা মনে হয় যে উনি হয়তো ওনার ব্যাংক অ্যাকাউন্টটা দেখছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে চিত্রগুলো দেখলাম, চিত্রগুলো থেকে দেখে তোমাদের কি মনে হয় আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? বলো তো দেখি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কোন পাঠটি নিয়ে বা কোন অংশটি নিয়ে আলোচনা করব? তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ মাইক্রোসফট এক্সেল। শিক্ষার্থী বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেখান থেকে আজকে আমরা কি কি শিখব দেখে নিই একটু। স্প্রেডশিট সফটওয়্যার সম্পর্কে আমরা বলতে পারবো। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবো। স্প্রেডশিট সফটওয়্যার মেনু পরিচিতি বলতে পারবো। তো দেখি আমরা আজকের পাঠের মূল আলোচনা। স্প্রেডশিট ও স্প্রেডশিট সফটওয়্যার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেউ কি জানো স্প্রেডশিট অথবা স্প্রেডশিট সফটওয়্যার কি? হয়তো তোমরা অনেকেই জানো। তারপর আমি আবার তোমাদের বলে দিচ্ছি, যারা জানো না তারা স্প্রেডশিট এবং স্প্রেডশিট সফটওয়্যার কি তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো চড়ানো বড় মাপের কাগজ বা পাতা। স্প্রেডশিট
ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেমন বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান, তথ্য ব্যবস্থাপনা এবং নিখুঁতভাবে গ্রাফ তৈরি করা যায়। তাহলে আমরা স্প্রেডশিট এবং স্প্রেডশিট সফটওয়্যার কি এবং তার সাহায্যে কি করা যায় সে সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেল খোলার নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাইক্রোসফট এক্সেল কি, এক্সেল নিয়ে কাজ করব। যদি কাজ করতে হয় অবশ্যই আমাদের মাইক্রোসফট এক্সেল কিভাবে খুলতে হয়, সেই প্রোগ্রামটি কিভাবে খুলতে হয় সে সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। এসব আমরা জেনে নিই মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা কিভাবে খুলব। প্রথমত আমরা আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটারের যে স্টার্ট বাটন আছে সেই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর অল প্রোগ্রামসে ক্লিক করব। অল প্রোগ্রামসে ক্লিক করার পর দেখব মাইক্রোসফট অফিস কোথায় লেখা আছে। সেই মাইক্রোসফট অফিসের ভিতরে যখন আমরা প্রবেশ করব সেখানে দেখব মাইক্রোসফট অফিস এক্সেল, অ্যাক্সেস, গ্রুপ, ইনফোপথ, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি লেখা থাকবে। সেখান থেকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল যেখানে লেখা আছে সেই মাইক্রোসফট অফিস এক্সেলটা আমরা সিলেক্ট করব। আমরা জেনে নিলাম মাইক্রোসফট অফিস এক্সেল কিভাবে খুলব, খোলার নিয়মটা আমরা জেনে নিলাম। এবার স্প্রেডশিট সফটওয়্যারে বিভিন্ন টুলবার সম্পর্কে আমরা জানব। এই টুলবারগুলো কি কি? এই যে এফএক্স লেখাযুক্ত একটা অংশ দেখতে পাচ্ছ তোমরা, সেটা হলো কি ফর্মুলা বার। সেই ফর্মুলা বারের মধ্যে আমরা আগে জেনে আসছি স্প্রেডশিট অথবা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আমরা বিভিন্ন হিসাব নিকেশের কাজ করতে পারি। সেই হিসাব নিকেশের কাজগুলো করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ফর্মুলা প্রয়োগ করতে হয়। সেই ফর্মুলাগুলো আমরা সেই ফর্মুলা বারের মধ্যে লিখতে পারি। তারপরে দেখো এই যে শীটটা তোমাদের সামনে আসছে, তার মধ্যে অনেকগুলো ঘর আছে। এই অনেকগুলো ঘরের প্রতিটি ঘরকে বলে এক একটা সেল, যাকে বাংলায় আমরা কোষ বলে থাকি। যেমন আমাদের মানব শরীর অসংখ্য কোষ নিয়ে গঠিত, ঠিক তদ্রূপ আমরা একটা স্প্রেডশিট যখন কাজ করি, এই স্প্রেডশিটের যে ওয়ার্কশিটগুলো আছে ওয়ার্কশিটের মধ্যে অনেকগুলো সেল থাকে বা কোষ থাকে। এই হলো একটি কোষ। তারপরে আছে কি কলাম। শুরুতে আমরা যখন তোমাদের চিত্রগুলো দেখিয়েছিলাম সেই চিত্রগুলোর মধ্যে লেখা ছিল ABCDEFG, এরকম লেখা ছিল। এখানেও ঠিক একই রকম আছে। তাহলে এই ABC লেখাযুক্ত যে অংশটা, সেই অংশটা উপর থেকে নিচের অংশটাকে বলে কলাম। আবার বাম দিকে একটু লক্ষ্য করো, বাম দিকে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 এরকম লেখা আছে। তাহলে এই 1 2 3 4 5 6 লেখাযুক্ত যে অংশটা সেটাকে বলে রো। আর এই রোটা হয়ে থাকে বাম থেকে ডান দিকে। দেখো আমরা এখানে এই সিলেক্ট করা অংশটুকু, বাম থেকে ডান দিকে সিলেক্ট করা অংশটুকু হচ্ছে রো, এবং উপর থেকে নিচে সিলেক্ট করা যে অংশটা সেটা হচ্ছে কলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফর্মুলা বার কোনটি, সেল কোনটি, রো এবং কলাম সম্পর্কে জানলাম। এবার জানবো শীট ট্যাব। শীট ট্যাবটা কি? এই যে দেখো আমাদের যে ওয়ার্কশিটটা আছে ওয়ার্কশিটটার নিচের দিকে শীট 1, শীট 2, শীট 3 এমন লেখা আছে। তাহলে শীট 1, শীট 2, শীট 3 প্রতিটা এক একটা শীট ট্যাব।
শিট ট্যাবের কাজটা কি আমি একটু বলে নিই তোমাদের। আমরা যদি কোনো কাজ করতে চাই, আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আমরা ইচ্ছা করলে এক একটা শিট ট্যাবের মধ্যে এক এক ধরনের কাজ করতে পারি। মনে করো আমি একটি রেজাল্ট শিট তৈরি করব। রেজাল্ট শিট যদি আমি তৈরি করতে চাই, আমি যদি মনে করি যে আমি শিট 1-এ আমার রেজাল্ট শিটটা তৈরি করব, তাও পারি। আবার আমি যদি মনে করি শিট 2-তে আমার রেজাল্ট শিটটা তৈরি করব, তাও করতে পারি। আবার যদি মনে করি শিট 3-তে আমি একটা গ্রাফ অথবা চার্ট তৈরি করব, তা করতে পারি। তাহলে এই শিট ট্যাবের কাজ হলো আমরা এক একটা শিট ব্যবহার করে এক এক ধরনের কাজ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমাদের ফর্মুলা বার, সেল, কলাম, রো এবং শিট ট্যাব সম্পর্কে তোমাদের পরিপূর্ণ ধারণা হয়ে গেছে। আমরা আবার যে জিনিসটা জানবো সেটা হলো ওয়ার্কশিট। ওয়ার্কশিট কি? আমরা ওয়ার্ক ইংরেজি শব্দটি জানি, ওয়ার্ক অর্থ কাজ, শিট মানে কোনো পাতা বা কাগজ। ঠিক তদ্রুপ আমাদের সামনে মাইক্রোসফট এক্সেলের যে পাতাটা আছে সেটাই মূলত ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের মধ্যে কি কি থাকে আমরা একটু জেনে নিই। একটু আগেও আমরা জেনে আসছি, আবার তোমাদের ভালো করে বোঝার জন্য আবার ওয়ার্কশিট সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি। দেখো, এ বি সি ডি ই এফ জি প্রত্যেকটাই হলো কলাম, প্রতিটা এক একটা কলাম। আবার বাম দিকে বলছিলাম 1 2 3 4 লেখাযুক্ত যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো বাম থেকে ডানে প্রতিটা এক একটা রো। আবার এই যে ওয়ার্কশিটটা আছে, ওয়ার্কশিটের প্রতিটি ঘর এক একটা সেল। কলামটা হলো কি? কলামটা হলো উপর থেকে নিচের দিকে লম্বাভাবে যে সারি থাকে তাকে কলাম বলে। আর কলামের ঠিকানাটা হলো এ বি সি ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। বাম থেকে ডান দিকে যে সারি বা যে অংশটি থাকে সেটাই মূলত সারি। সারির ঠিকানাটা হলো 1 2 3 ইত্যাদি। আর সেলটা আবারও রিপিট করি তোমাদের সুবিধার জন্য। ওয়ার্কশিটের অসংখ্য ঘরের মধ্যে প্রতিটা ঘর হলো এক একটা সেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্ত অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার একটি কাজ করি আমরা এককভাবে কাজটি করব। শিক্ষার্থী বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল খোলার নিয়ম কি কি তোমরা নিশ্চয়ই বলতে পারবে, তবু আমি আবার বলে দিচ্ছি, তোমরা আমার সাথে মিলিয়ে নাও তোমরা পারছো কিনা। প্রথমত আমরা স্ক্রিনের বাম দিকে যে স্টার্ট বাটন আছে সেই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটন থেকে আমরা অল প্রোগ্রামসে ক্লিক করব। অল প্রোগ্রাম থেকে আমরা যাব মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসে যে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রামটি সিলেক্ট করব, তবেই আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা খুলতে পারবো। মাইক্রোসফট এক্সেল বিভিন্ন টুলবার পরিচিতি, যেগুলো ইতিমধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করেছি টুলবার সম্পর্কে। এর মধ্যে ছিল ফর্মুলা বার, কলাম, রো, শিট ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মাইক্রোসফট এক্সেল খোলার নিয়ম এবং মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন টুলবার পরিচিতি সম্পর্কে বলতে পারছো এবং লিখতে পারছো। এবার আমরা দেখব স্প্রেডশিট ব্যবহারের বৈশিষ্ট্য।
স্প্রেডশিট ব্যবহারের কি কি বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাতে লিখে একটি কাজ যে সময়ে করতে পারি, আমরা কম্পিউটারের স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে বা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ব্যবহারের মাধ্যমে অতি সহজে সেই হিসাবের কাজটা এবং নির্ভুলভাবে করতে পারি। আমরা হাতে লিখে ছোট ছোট হিসেব নিকেশে কাজ করতে পারি, কিন্তু স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে বা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে আমরা যে কোনো ধরনের হিসাবের কাজ করে নিতে পারি। কলাম এবং সারি থাকার উপাত্ত শ্রেণীকরণ সহজ হয়। সেখানে কলাম এবং সারি আছে বিদায় আমাদের নতুন করে কলাম এবং সারি তৈরি করার প্রয়োজন পড়ে না। আমরা সেই কলাম এবং সারি ব্যবহার করে আমরা উপাত্তগুলো শ্রেণীকরণ করতে পারি, সুন্দরভাবে সাজাতে পারি। সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, আমরা যখন হাতে লিখি কোনো হিসাব নিকেশে কাজ করতে চাই, মাইক্রোসফট এক্সেলে যখন কাজ করি তখন সেখানে সূত্র প্রয়োগটা আমরা অতি সহজে করতে পারি। এর সাহায্যে পরীক্ষার ফলাফল খুব সহজে তৈরি করা সম্ভব। আমরা স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে পরীক্ষার ফলাফলটা খুব সহজে তৈরি করতে পারি। আকর্ষণীয় গ্রাফ, চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেলাধুলা দেখে থাকো। আমি খেলাধুলার একটি উদাহরণ দিব তোমাদের সামনে। গ্রাফটা কি? তোমরা নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখে থাকো। আমরা যখন ক্রিকেট খেলা দেখি, দুইটি দল যখন খেলায় অংশগ্রহণ করে, একটি দলের খেলা যখন চলমান থাকে, কিছু সময় যাওয়ার পরে আমরা দেখি যে ওই দলটা প্রথম 5 ওভারে তার অবস্থান কোথায় ছিল, দ্বিতীয় 5 ওভারে তার অবস্থান কোথায় ছিল। এইভাবে পুরো 50 ওভারের খেলা যদি হয়, সর্বশেষ তার অবস্থান কোথায় দাঁড়াচ্ছে, কত ওভারের মধ্যে কত রান ছিল, সেই অবস্থানটা আমাদের দেখিয়ে থাকে। এই যে ফলাফলটা আমরা পাই, সেটা মূলত গ্রাফের মাধ্যমে আমরা পেয়ে থাকি, আমাদের গ্রাফের মাধ্যমে দেখিয়ে থাকি। ঠিক তদ্রূপ চার্ট ব্যবহার করে আমরা এই উপাত্তগুলো সহজে উপস্থাপন করতে পারি। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রসমূহ। স্প্রেডশিটটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যেমন পরিসংখ্যান অফিসে বিভিন্ন হিসাব নিকেশের কাজে সেই স্প্রেডশিট ব্যবহার করা হয়ে থাকে। পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়। বাজেট ঘোষণার ক্ষেত্রে এবং বার্ষিক পরিকল্পনায় স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়। এছাড়াও অনেক কাজ আছে যেগুলো আমরা স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে সেই কাজটি করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের আরেকটি কাজ দিব, তোমরা কাজগুলো করে নিবে। সেই কাজগুলো তোমরা জোড়ায় জোড়ায় করে নিবে। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রসমূহ, যেটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। স্প্রেডশিট ব্যবহারের বৈশিষ্ট্য গুলো সবগুলোই আমরা আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা তোমাদের কাজগুলো করে নিচ্ছ। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ফাইল মেনু পরিচিতি। আমরা যখন স্প্রেডশিট প্রোগ্রামে কাজ করব, একটি ফাইল যখন আমরা কাজ করতে চাইব, তখন এই ফাইলের মধ্যে কি কি আছে, এই ফাইল মেনু পরিচিতিটা সম্পর্কে একটু জেনে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিউ একটি অপশন আছে। নিউ মানে আমরা জানি নতুন। আমরা যদি স্প্রেডশিট প্রোগ্রামে কাজ করার সময় আমরা নতুন কোনো ফাইল খুলতে চাই, তাহলে আমরা নিউ যে অপশনটি আছে, অফিস বাটনে যে নিউ অপশনটি আছে, সেই নিউ অপশনে আমরা ক্লিক করব।
ক্লিক করলে পরে আমরা নতুন একটি ওয়ার্কশিট পেয়ে যাব। ওপেন, তারপরে আছে কি ওপেন। ওপেন দ্বারা আমরা কি করব, আমরা যদি কোনো ফাইল পূর্বে তৈরি করে থাকি, সেই ফাইলটি ওপেন করার জন্য বা খোলার জন্য আমরা ওপেন অপশনটিতে ক্লিক করব। আমরা কাজ শেষ করে আমাদের কাজটি সংরক্ষণ করার জন্য আমরা সেভে ক্লিক করব। সেভ অ্যাজ এবং সেভ প্রায় পাশাপাশি, তবে কাজটা ভিন্ন। আমরা নতুন যখন কোনো কাজ করব, সেই নতুন ফাইলটিকে আমরা সেভ করার জন্য, সংরক্ষণ করার জন্য আমরা সেভ অপশনটিতে ক্লিক করব। আবার ওই সংরক্ষিত ফাইলটাতে যদি আমরা পুনরায় কাজ করে কোনো কিছু এডিট করে সেই ফাইলটাকে যদি আমরা অন্য নামে সেভ করতে চাই, অন্য কোনো নামে সেভ করতে চাই, তখন আমরা সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ হয়ে গেল আমাদের ফাইলগুলো। আমরা এখন চাই আমাদের কাজগুলো প্রিন্ট করে নিতে। যদি প্রিন্ট করতে হয় তাহলে আমরা সেই অফিস বাটনে যে প্রিন্টে ক্লিক করব, সেখান থেকে আমরা প্রিন্টের কাজটা সেরে নেব। সর্বশেষ আমাদের কাজ যখন শেষ হবে, আমরা আমাদের প্রোগ্রাম থেকে যখন বের হয়ে যাব, তখন আমরা ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করে আমরা সেখান থেকে বের হয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। কাজটি হলো পরীক্ষার ফলাফল সংরক্ষণে এবং ফলাফল প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক, তোমার যুক্তি দাও। শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘক্ষণ আলোচনার পর আমরা তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়েছি। সেই বাড়ির কাজটা তোমরা অবশ্যই তৈরি করে রাখবে এবং আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে। আশা করি তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর বেশি আলোচনা করব না, আমার আলোচনা আজকে এখানেই শেষ দিব। শেষ করার আগে বলবো, যেখানেই থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো। করোনা থেকে বাঁচার জন্য সবসময় সতর্ক থাকো, লেখাপড়ার সাথে থাকো, মা বাবার কথা মতো চলো। সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।